এসএসসি সাধারণ গণিত পরিমিতি 16.2 বহুভুজের সকল খুঁটিনাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই যে পাশে আমি 60টি টপিক লিখে ফেলেছি, এই 60টি টপিক মোর দ্যান এনাফ আমাদের এসএসসির জন্য, চাকরির পরীক্ষাগুলোর জন্য এবং বহুভুজ রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য এই 60টি টপিক একেবারে মোর দ্যান এনাফ। তো বহুভুজ সম্পর্কে যদি আপনারা প্রথমেই প্রশ্ন করেন যে বহুভুজটা আসলে কি, বহুভুজ সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের জানতে হবে যে এর আগেই আমরা দুইটি শব্দ শিখেছি বা দুইটি জিনিসের সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে কি ত্রিভুজ। আমরা সকলেই ত্রিভুজ শব্দটার সাথে পরিচিত এবং চতুর্ভুজ। এখন দেখেন, ত্রিভুজ, ত্রি শব্দের অর্থ তিন আর ভুজ শব্দের অর্থ বাহু, আরো সুন্দরভাবে বলতে গেলে বাহু। তার মানে তিনটা বাহু থাকা মানে হচ্ছে ত্রিভুজ এবং তিনটা কোণও থাকে। ত্রিভুজ মানে কি তিনটা বাহু থাকবে, তিনটা কোণ থাকবে, তাই না? 16.1-এ কিন্তু আমরা ত্রিভুজের ব্যাপক আলোচনা করেছি। আমাদের কত ধরনের ত্রিভুজ, 6 প্রকারের ত্রিভুজ আছে, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আবার আলাদা আলাদা নিয়ম আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে 16.1 আমরা ত্রিভুজের সকল খুঁটিনাটি শিখে ফেলেছি। তারপরে চতুর্ভুজটা কি বলেন তো? চতুর শব্দের অর্থ চার আর ভুজ শব্দটাকে আরো সুন্দরভাবে বললে কি বাহু। তার মানে চারটা বাহু যার থাকবে সেটা হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজের মধ্যে কারা কারা পড়তে পারে? সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এরা আবার ট্রাপিজিয়াম, এরা সকলেই কিন্তু চতুর্ভুজ, কিন্তু এদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে বিধায় এরা আবার ট্রাপিজিয়াম, এরা আবার সামান্তরিক, আবার বর্গক্ষেত্র। তার মানে এই চতুর্ভুজের অধ্যায়টা হচ্ছে 16.2, মানে 16.2 যদি আপনি চলে আসেন দেখবেন এখানে ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস সকল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরেই কিন্তু বহুভুজ নিয়ে কথাগুলো বলা হচ্ছে। এর কারণ হচ্ছে কি 16.2 আমাদের জানাইতে চাচ্ছে যে চারটা বাহু বিশিষ্ট যেই ভুজ থাকে বা চারটা বাহু বিশিষ্ট যেই ক্ষেত্রগুলো, এগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে আমরা জেনেছি বা শিখেছি। আর যে চারটার অধিক হয়, ক্রস করে, তাহলে সেটাকে আমরা বলি বহুভুজ। বিষয়টা কেমন হতে পারে? অনেকে বলতে পারে যে বহুভুজ, চতুর্ভুজ শব্দ পর্যন্ত বুঝলাম, বাট বহুভুজ মানে কি অনেকগুলো বাহু থাকবে। বহু মানে অনেক, ভুজ মানে কি বাহু, মানে কি অনেক বাহু থাকবে। কত? সেটা কি 10টা, 20টা, 30টা? না, এত না, এতও থাকতে পারে। মানে এটা কোথা থেকে শুরু? সেটা হচ্ছে বহু ভুজ শব্দটা আসলে শুরু হবে যখন চতুর্ভুজ তো আমরা জেনেছি, যখন পাঁচটা ভুজ বা পাঁচটা বাহু হওয়া শুরু করবে তখনই সেটাকে আমরা বহুভুজ নামকরণ করতে পারি এবং তখনই আমরা সেটাকে বলি পঞ্চভুজ এবং সেটা একটা বহুভুজ। আবার 6টা বাহু হলে বা 6টা ভুজ হলে সেটাকে আমরা বলি ষষ্ঠভুজ। তারপরে 8টা বাহু হলে আমরা বলি অষ্টভুজ, তাই না? তো এই যে জিনিসগুলো, যে যে কয়টা বাহু সেটা আর আগে উচ্চারণ করি, তাই না? বহু শব্দটার জায়গা আমরা সেটা উচ্চারণ করি অষ্টভুজ। তারপর কি ষড়ভুজ, পঞ্চভুজ, এই যে জিনিসগুলো, মানে বহু শব্দের আগে সেটা উচ্চারণ করে আমরা ভুজ বলি এবং চতুর্ভুজ শেষ করি, তারপরে যারা শুরু হয় পঞ্চভুজ, ষষ্ঠভুজ, তারপর হচ্ছে আপনার ষষ্ঠভুজ তো না, আসলে ষড়ভুজ বলি, হ্যাঁ, এবং অষ্টভুজ আমরা বলি। তো এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এই সম্পর্কে আর কি কি কোশ্চেন থাকতে পারে বা কি কি ধরনের কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষাগুলো আসে, সিকিউ গুলোতে আসে, এমসিকিউ গুলোতে আসে। এবং বহুভুজ কিন্তু এমসিকিউ আসার জন্য খুবই পছন্দের একটা জায়গা কিন্তু, মানে স্যাররা এমসিকিউ করার সময় এই জায়গাটাকে খুব সহজে কিন্তু সিলেক্ট করে নেয়। তো আমরা সেটা একটু জেনে নিচ্ছি আজকে। দেখেন, আমরা প্রথমেই এখানে 3টা চিত্র আমি রেখেছি এবং 3টা চিত্র আসলে কে কত ভুজ এটা জানতে হলে আপনার একটু সাধারণভাবে এটাকে ক্যালকুলেশন করতে হবে। যে আমি যদি বলি যে এখানে আসলে কয়টা ভুজ আছে বলেন তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তার মানে কি অষ্টভুজ। এখানেও ক্যালকুলেট করে দেখবেন আপনি 8টা আছে এবং এখানে ক্যালকুলেট করলে দেখবেন আপনি আছে 6টা, তার মানে এটা একটা ষড়ভুজ এবং এটা একটা কি অষ্টভুজ, এটা একটা অষ্টভুজ। এবার আরেকটা কথা যদি কেউ লক্ষ্য করে দেখবেন এখানে লেখা আছে সুষম বহুভুজ। তো স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে সুষম বহুভুজটা আবার কি? বহুভুজ তো বুঝলাম, সুষম বহুভুজ মানে কি? এই যে বাহুগুলো, মানে একটা বাহু আরেকটা বাহু আরেকটা বাহু, এই প্রত্যেকটা বাহু আবার ইকুয়াল, ইকুয়াল না হলে সেটা আবার সুষম বহুভুজ হবে না, সেটা হয়ে যাবে অসম বহুভুজ। আবার আমাদের যাবতীয় টপিক বেস যেই প্রশ্নগুলো বা কথাগুলো থাকে সেগুলো আসলে সুষম বহুভুজ দিয়েই হয়। কারণ অসম বহুভুজ যখন হয়ে যাবে সেটা আবার আমরা এই সুষম বহুভুজের কোনো ফর্মুলা ইউজ করে আবার সেটাকে ক্যালকুলেট করতেই আমরা পারবো না, হয়তো কয়েকটা পারবো কয়েকটা পারবো না। তো সেজন্য আমরা সবসময় সুষম বহুভুজ নিয়ে কথা বলি। যেমন এই বাহুটা যা হবে এটা অবশ্যই তাই হতে হবে, যেন এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। মানে এটা 5 মিটার হলে সবাই 5 মিটার, এটা 2 মিটার হলে সবাই 2 মিটার, তাহলে সেটা হবে সুষম বহুভুজ। আর এটা যেহেতু 8টা বাহু তার মানে এটা হচ্ছে সুষম অষ্টভুজ। এটা যেহেতু 8টা বাহু
বাহুগুলো যদি সবাই সমান হয় তাহলে এটাকে বলবো আমরা সুষম অষ্টভুজ। এটা 5-6টা বাহু, আমরা বলবো এটা সুষম ষড়ভুজ। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি যে সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি। যদি কখনো আমাদের সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি মানে কি আসলে, হ্যাঁ দেখেন এই সুষম বহুভুজ না, এই সুষম বহুভুজ আসলে কয়টা কোণ আছে, অন্তকোণ কি সেটা আমরা 6টা 7টা 8টা, তার মানে অষ্টভুজে কয়টা কোণ আছে, 8টা কোণ আছে। তেমনি ষড়ভুজে 6টা কোণ, এখানে অষ্টভুজে 8টা কোণ। আমাদের কাছে চাচ্ছে কি এই সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি। দ্যাট মিন্স এই যে 8টা কোণ রয়েছে না এখানে, এই 8টা কোণের সমষ্টি আসলে কত সেটা আমাদের কাছে জানতে চাইছেন। তো আসলে আমাদের কাজটা কি, আমরা যে কোনো একটা পয়েন্ট নির্বাচন করব, সেটা হতে পারে এটা, সেটা হতে পারে এটা, সেটা হতে পারে এটা। যে কোনো একটা পয়েন্ট আপনি নির্বাচন করতে পারেন। মনে করেন আমি এই পয়েন্টটা নির্বাচন করলাম করলাম এবং এই পয়েন্টটা অবশ্যই এই পয়েন্টের সাথে সংযুক্ত, এবং এই পয়েন্টটা অবশ্যই এই পয়েন্টের সাথে সংযুক্ত। বিষয়টা একটু বোঝা গেল কিনা একটু বলবেন আমাকে, যে এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে সংযুক্ত এবং এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে সংযুক্ত। তাহলে মোট পয়েন্ট কিন্তু এখানে 6টা, যেহেতু ষড়ভুজ মোট পয়েন্ট কয়টা, 6টা না, একটু বুঝেন। তাহলে ষড়ভুজ যেহেতু মোট পয়েন্ট হচ্ছে 6টা, একটা পয়েন্ট অলরেডি দুইটা পয়েন্টের সাথে অলরেডি যুক্ত, তার মানে পড়ে থাকবে কয়টা, 3টা পয়েন্ট না, কারণ একটা পয়েন্ট দুইটা পয়েন্টের সাথে যুক্ত হওয়া মানে কি 3টা অলরেডি বুক, তার মানে পড়ে এলো আর 3টা পয়েন্ট, কারণ এটা ষড়ভুজ। তাহলে এই পয়েন্ট থেকে বাকি যে 3টা পয়েন্ট পড়ে থাকে সেই 3টা পয়েন্ট যোগ করতে হবে আমার। তাহলে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। ক্লিয়ার? সেম ভাবে এখানে আপনি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে পারেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, কোনো সমস্যা নেই, যেটা করবেন তাতেই হবে। মনে করেন আমি এটাই সিলেক্ট করলাম। তো এই যে পয়েন্টটা এখানে, এটা তো অষ্টভুজ তাই না, অষ্টভুজের মোট পয়েন্ট কয়টা, 8টা। তাহলে একটা পয়েন্ট তো অবশ্যই তার নিকটবর্তী দুইটা পয়েন্টের সাথে যুক্ত থাকবে তাই না, তাহলে 3টা পয়েন্ট অলরেডি বুকড, তাহলে বাকি পড়ে থাকবে আর 5টা পয়েন্ট, মোট তো 8টা, তাহলে পড়ে থাকার 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টকে এই যে যেটা পয়েন্ট আপনি ধরেছিলেন মূল পয়েন্টটা, সেটার সাথে ওই 5টা পয়েন্ট যোগ করতে হবে। মনে করেন এই পয়েন্টের সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম, আর এই শেষ পয়েন্টের সাথে যোগ করলাম। এটার সাথে যোগ করা কিন্তু যাচ্ছে না, কারণ এটার সাথে কিন্তু অলরেডি যোগ করা বা অলরেডি অ্যাটাচ তারা। সেম ভাবে এখানেও আপনি কল্পনা করতে পারেন, মনে করেন আপনার এটা হচ্ছে কল্পিত পয়েন্ট, বা এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা তার পার্শ্ববর্তী দুটো পয়েন্টের সাথে যুক্ত, এই যে এই পয়েন্টটাই পার্শ্ববর্তী দুটো পয়েন্টের সাথে যুক্ত, যেহেতু এটা অষ্টভুজ তার মানে এখনো 5টা পয়েন্ট পড়ে রয়েছে তাই না। তাহলে এই পয়েন্ট থেকে ওই 5টা পয়েন্টকে আমরা যোগ করবো। তাহলে এই একটা পয়েন্ট যোগ করলাম, এই একটা পয়েন্ট যোগ করলাম, এই একটা পয়েন্ট যোগ করলাম, এটা যোগ করলাম। আর সরি একটু ভুল করেছি আমি, হ্যাঁ আমি এটাকে একটু মুছে দিচ্ছি, দেখেন মানে আমি অন্য আরেকটার সাথে যোগ করে ফেলেছি। আমি আরেকবার একটু বলছি, এই যে মানে এই পয়েন্টটা হচ্ছে আমার মূল পয়েন্ট, তাহলে এই পয়েন্টের সাথে এইটা আর এটা অলরেডি অ্যাটাচড, আর পড়ে থাকে কয়টা, 5টা পয়েন্ট পড়ে থাকে না। তাহলে এই একটার সাথে যোগ করলাম, এই একটার সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম, আবার এটার সাথে যোগ করলাম, আবার এটার সাথে যোগ করলাম, এই যে। তো আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি যে আমাদের মূল পয়েন্ট একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে, সেই পয়েন্টটা দেখা যাবে দুইটা পয়েন্টের সাথে অলরেডি অ্যাটাচড, বাকি যে পয়েন্টগুলো পড়ে থাকবে সেগুলোর সাথে ওই পয়েন্টটাকে আমরা যুক্ত করে দিব। করলে দেখা যাবে কি, দেখেন এখানে এখানে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা চতুর্ভুজ এই চারটা ত্রিভুজ উৎপন্ন হলো। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ত্রিভুজ উৎপন্ন হলো। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ত্রিভুজ উৎপন্ন হলো। এবার আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এটা ছিল ষড়ভুজ, ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে, চারটা। এটা কত ছিল, অষ্টভুজ, এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে, 6টা। এটাও কি অষ্টভুজ, এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে, 6টা। তখন একটা জিনিস আপনি বুঝে গেলেন, আপনি যতগুলো ভুজ আপনার থাকে, যতগুলো ভুজ আপনার থাকে, আপনি যদি এভাবে পয়েন্ট গুলো যোগ করেন, যোগ করার পরে যত ভুজ তার থেকে দুইটা কম ত্রিভুজ উৎপন্ন হয়, তাই কিনা, তো বুঝছেন বিষয়টা। তার মানে আমাদের এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হলো, 4টা না, তাহলে আমি কি বলতে পারবো 4 গুণ 180, অন্তকোণগুলো সমষ্টি। বিষয়টা বুঝছেন কিন্তু, অন্তকোণগুলো সমষ্টি মানে কি, ভিতরের কোণগুলো সমষ্টি, আর ভিতরের কোণগুলো সমষ্টি, ভিতরে আসলে ত্রিভুজ আছে কয়টা, ত্রিভুজ আছে 4টা, আর একটা ত্রিভুজ মানে তো 180 ডিগ্রি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা জেনে এসেছি 180 ডিগ্রি। তাহলে ভিতরে যেহেতু ত্রিভুজ আছে 4টা, তার মানে একটা ত্রিভুজে 180 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে 4টা ত্রিভুজে 4 গুণ 180 ডিগ্রি কোণ। আর এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হলো, 6টা না, তার মানে এখানে কোণগুলো হবে 6 গুণ 180 ডিগ্রি। এখানেও কত হবে, 6 গুণ 180 ডিগ্রি, 6 গুণ 180 ডিগ্রি। তো যদি এটা অষ্টভুজ না হয়, যদি এটা 9টা ভুজ হইতো, তাহলে ত্রিভুজ উৎপন্ন হইতো কয়টা, দুইটা কম মানে 7টা। যদি এখানে 10টা ভুজ থাকতো, তাহলে এভাবে পয়েন্ট অ্যাড করে করে আমরা ত্রিভুজ পাইতাম কয়টা, 8টা। মানে যে কয়টা ভুজ ত্রিভুজ তার দুইটা কম উৎপন্ন হয়, তাই তো। আর দুইটা কম উৎপন্ন হওয়া মানে কি, মোট ত্রিভুজ তাহলে মানে এখানে মোট ত্রিভুজ আছে সেই কয়টা, দুইটা কম ত্রিভুজ আছে, যা ভুজ তার থেকে দুইটা কম আছে। আর একটা ত্রিভুজ 180 ডিগ্রি, তাহলে মোট ত্রিভুজ 6টা থাকলে 6 গুণ 180 ডিগ্রি। তাহলে আমরা সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি পাবো না। যেমন এখানে কি পাবো, 0 আর 4 মাল্টিপ্লাই 8, 4টা 32 এর 2 হাতে থাকে 3, 4 আর 4 আর 3 7। তার মানে এই যে ষড়ভুজের যেই 6টা কোণ রয়েছে, এই 6টা কোণের যোগফল বা অন্তকোণগুলোর যোগফল হচ্ছে 720 ডিগ্রি। এখানে অষ্টভুজের কোণগুলো যোগফল কত, অন্তকোণগুলোর যোগফল কত, 6টা 48 এর 8 হাতে 4, 6 কে 6 4 10, 1080 ডিগ্রি। তার মানে আমরা জেনে গেলাম যে কিভাবে
অন্তকোণগুলো বের করা যাইতে পারে, মানে সকল অন্তকোণগুলো বের করা যাইতে পারে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। কেমন? এখন আমরা একটা সূত্র বানাইতে চাচ্ছি। দেখেন আমরা তো বলছি যে যে কয়টা ভুজ তার থেকে দুইটা কম উৎপন্ন হয় না, যে কয়টা ভুজ তার থেকে দুইটা কম ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমরা এটা একটা সূত্র বানাতে চাচ্ছি যেন যে কোনো ভুজ যদি থাকে আমরা পরীক্ষায় জানি আনসার করতে পারি। দেখেন যে কোনো ভুজ যদি এন হয়, যে কোনো ভুজ যদি এন হয়, এন থেকে দুইটা বাদ যাবে ত্রিভুজ, গুণ হবে 180°। বিষয়টা কি বোঝা গেল আমার কথাটা? দ্যাট মিনস আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে যে যদি সেটা সব মানে 7টা ভুজ থাকে, তাহলে 7 থেকে 2 বাদ মানে কি 5টা ত্রিভুজ উৎপন্ন হবে, আর 5টা ত্রিভুজ উৎপন্ন হওয়া মানে 5 গুণ 180° কোণ থাকা না ভিতরে, কারণ একটা ত্রিভুজ মানে 180°, তার মানে 5টা ত্রিভুজ মানে 5 গুণ 180°। তার মানে আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি নির্ণয়ের বেসিক ফর্মুলা হচ্ছে n n-1, দ্যাট মিনস কি n-2 এর সাথে আমরা গুণ করব 180°। কারণ আমরা জেনে গেলাম বা বুঝে গেলাম যে কয়টা ত্রিভুজ মানে যে যত ভুজ তার থেকে দুইটা কম ত্রিভুজ উৎপন্ন হয়, আর একটা ত্রিভুজ 180°, দ্যাট মিনস যত ভুজই বলুক না কেন ওই এন থেকে, এন হচ্ছে কি যদি অষ্টভুজ বলে তাহলে এন এর ভ্যালু 8, যদি 9টা ভুজ বলে তাহলে এন এর ভ্যালু 9, যদি 10টা ভুজ বলে তাহলে এন এর ভ্যালু 10, 10-2 180°। তাহলে আমরা পেয়ে যাব ওই সুষম বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি, সকল অন্তকোণের সমষ্টি। আচ্ছা এখন আমাদের কাছে কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে করছেন তারা যে সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কত। দেখেন আমাদের 1 নম্বর কিন্তু শেষ হলো আশা করি। এবার যদি আমাকে বলে যে সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কত, এটা আমাদের বলতে পারে না। এখন আপনি একটা জিনিস তো বুঝে গেলেন না যে সুষম বহুভুজের মোট অন্তকোণের সমষ্টি কত। এই যে এটা যদি অষ্টভুজ হয় তাহলে মোট মোট অন্তকোণের সমষ্টি কি এটা, যদি ষড়ভুজ হয় তাহলে মোট অন্তকোণের সমষ্টি কি এটা, আবার যদি অষ্টভুজ হয় তাহলে মোট অন্তকোণের সমষ্টি হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব বলেন তো? মোট এখানে আসলে কোণ আছে কয়টা, যদি অষ্টভুজ বলে তাহলে মোট কোণ কয়টা এখানে, 8টা না? তাহলে মোট অন্তকোণকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, মোট অন্তকোণকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি ভাইয়া, তাহলে কি আমি প্রতিটি কোণ পাবো? আমি আবারও বলছি, আমরা অলরেডি এই ফর্মুলা ইউজ করে সকল অন্তকোণের সমষ্টি বের করে ফেললাম, তাই না? এই ফর্মুলাটা ইউজ করে আমরা সকল অন্তকোণের সমষ্টি বের করে ফেললাম। তার মানে এখানে যে 8টা কোণ আছে, 8টা কোণের যোগফল হচ্ছে 1080°, মানে এদেরকে যোগফল। বাট এখানে কোণ আছে বাট 8টা না, তাহলে এই 1080 কে আবার 8 দিয়ে ভাগ করলে আমি প্রতিটি কোণের, এই যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান আমি আবার পেয়ে যাবো। তাহলে আমার এমসিকিউ আসতে পারে যে একটি সুষম অষ্টভুজের মোট আন্তঃকোণগুলো যোগফল কত বা আন্তঃকোণগুলো সমষ্টি কত, তাহলে সেটা আমরা বের করবো 1080। আর যদি বলে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত, আবারও বলছো প্রতিটি অন্তঃকোণে যদি প্রতিটি বলে, তাহলে মোট আন্তঃকোণের সমষ্টিকে আমরা 8 দ্বারা ভাগ করে দিব। কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করে দিব। তাহলে যদি আমাদের কাছে সুষম বহুভুজের প্রতিটি আন্তঃকোণের মান চাই, সেক্ষেত্রে আমরা কি একটা বেসিক ফর্মুলা দাঁড় করাইতে পারি যে n-2 গুণ 180, এটাকে আবার ভাগ করতে হবে n দিয়ে। বিষয়টা কি হলো, n-2 মাল্টিপল 180 গুণ ভাগ n। কেন? n মানে হচ্ছে ওই বহুভুজের সংখ্যা, যদি এটা ষষ্ঠভুজ তাহলে 6 দিয়ে ভাগ, আর 6 - 2 মানে কি 4, 4 মাল্টিপল 180°, তাহলে মোট অন্তকোণের সমষ্টি পাওয়া যাবে, সেটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা প্রতিটি 6 দিয়ে ভাগ করলে আমরা প্রতিটি অন্তকোণের মান পাবো, প্রতিটি অন্তকোণের মান পাবো। তাহলে দেখেন আমাদের 2 নম্বরও কিন্তু শেষ হলো। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারতেছি যে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতেছেন। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে নিউমারাল টাইপস অফ কোশ্চেন হতে পারে, মানে বিভিন্ন ক্যাটাগরিতে কোশ্চেন হতে পারে, সেখানে আমাদের জাস্ট বুঝে বুঝে আনসারটা করতে হবে। ঠিক আছে? তাহলে এবারে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে? পরবর্তী কোশ্চেনে আমাদের বলতেছে যে সুষম বহুভুজের সকল বহিকোণের সমষ্টি। একটু বিষয়টা বুঝছেন, সকল বহিকোণের সমষ্টি চাচ্ছি কিন্তু এবার। হ্যাঁ, তাহলে আগে একটা আমি আঁকাই। হ্যাঁ, একটা বহুভুজ আগে আমি আঁকাই, অষ্টভুজই আঁকাই, যেহেতু এটা অনেক বড় একটা ভুজ। এটা দিয়ে শিখতে পারলে আমরা বাকি সবকিছু শিখতে পারবো। এটা হচ্ছে একটা কি সুষম বহুভুজ। ঠিক আছে, এটা একটা সুষম বহুভুজ। এখানে 8টা কোণ আছে, 8টা কোণ আছে। এখন আমাদের চাচ্ছি কি জানেন, মানে সকল বহিকোণের সমষ্টি আমাদের কাছে চাচ্ছে। মানে এই যে একটা অন্তকোণ, এর একটা বাইরে কোণ আছে না, বহিকোণ, এই যে গেল। এই যে একটা অন্তকোণ, এর বাইরে একটা কোণ আছে না, এই যে বহিকোণ। আবার এই একটা অন্তকোণ, তাই না, এটা তো একটা অন্তকোণ, এর বাইরে একটা বহিকোণ আছে। আবার এটা একটা অন্তকোণ না, এর বাইরে একটা বহিকোণ আছে। তারপর এটা একটা অন্তকোণ, এর বাইরে একটা বহিকোণ আছে। এটা একটা অন্তকোণ, এর বাইরে একটা বহিকোণ আছে। এটা একটা অন্তকোণ, এর বাইরে একটা বহিকোণ আছে। সেম ভাবে এটা একটা অন্তকোণ, তেমনি এর বাইরে একটা বহিকোণ আছে। অথবা এটাকে আপনি এদিকেও বর্ধিত করতে পারেন, এদিকেও বর্ধিত করতে পারেন, মানে সেম বিষয়টা হচ্ছে এর বাইরে একটা বহিকোণ আছে, বিষয়টা হচ্ছে এমন। তাহলে আমরা আসলে এই বহিকোণগুলোর সমষ্টি আসলে জানতে চাচ্ছি, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আমাকে একটা কথা বলেন যে যদি আপনি সুষম বহুভুজের সকল বহিকোণের সমষ্টি জানতে চান, আপনাকে তো আগে একটা বহিকোণ জানতে হবে, তাই না? এবং আপনি জানলে অবাক হবেন, সেটা হচ্ছে কি যে সুষম বহুভুজের যে কোনো সুষম বহুভুজ, সেটা অষ্টভুজ হোক, ষড়ভুজ হোক, যত ভুজই হোক না কেন, সুষম বহুভুজের সকল বহিকোণের সমষ্টি সর্বদাই 360°। এটা সবসময় মনে রাখবেন, বহিকোণগুলোর সমষ্টি,
বহিঃকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে বহিঃকোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। বিষয়টা বুঝেন? তাহলে সুষম বহুভুজের সকল বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি পেলাম। এবার আপনার দরকার হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান। তাহলে দেখেন মোট পরিমাণ কত? 360 ডিগ্রি না? তাহলে আপনার লাগবে কি প্রতিটি বহিঃকোণের মান। তাহলে যদি আপনাকে ষড়ভুজ বলে তাহলে এটাকে 6 দিয়ে ভাগ, যদি আপনাকে অষ্টভুজ বলে তাহলে এই 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ, তাহলে আপনি পাবেন কি অষ্টভুজের প্রতিটি বহিঃকোণের সমষ্টি, প্রতিটি বহিঃকোণের মান পাবেন। তাহলে আমি তো বুঝে নিলাম বা শিখে নিলাম যে সুষমভুজের সকল বহিঃকোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। সেটা যে কোনো বহুভুজের জন্য সত্য। অষ্টভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, নবভুজ, দশমভুজ, যে কোনো ভুজের জন্য এটা সত্য যে 360 ডিগ্রিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 10টা ভুজ বিশিষ্ট যেই বহুভুজ আছে তার প্রতিটি বহিঃকোণের মান আমরা পেয়ে যাব 10 দিয়ে ভাগ করলে। 360কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে অষ্টভুজের প্রতিটি বহিঃকোণের মান আমরা পেয়ে যাব। বিষয়টা বুঝছি না? তাহলে আমরা একটু জেনে নেই যে আসলে কিভাবে যে প্রতিটি বহিঃকোণের মানে যে কটা বহিঃকোণ থাকে একটা বহুভুজে সে কটা বহিঃকোণের সমষ্টি কত 360 ডিগ্রি, এটা কেন এটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এটা একটু জেনে নেওয়ার চেষ্টা যদি আমরা করি, আচ্ছা আমরা একটু জানার চেষ্টা করি যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ মানে কিভাবে আসে বা কিভাবে বের করা যায় এবং এদের কেন প্রত্যেকের সমষ্টি 360 ডিগ্রি। দেখেন আমরা এখানে একটা বহুভুজ আঁকাই, পঞ্চভুজই আঁকালাম আসলে, হ্যাঁ ষড়ভুজ আঁকালাম একটা। আচ্ছা এটা একটা ষড়ভুজ, কারণ এটা 6টা ভুজ আছে, 2 2 4 5 6। এখন আমার লাগবে আসলে এই কোণটা, এটাই তো একটা বহিঃকোণ তাই না? একটা বহিঃকোণ আমরা একটু বের করে দেখি কেমন। এখন আমাকে একটা কথা বলেন যে একটা সুষম ষড়ভুজ যদি এটা হয় তাহলে এখানে সুষম ষড়ভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা কি আমরা শিখেছি? তাহলে যেহেতু এটা অষ্টভুজ তাহলে ষড়ভুজ, তাহলে ষড়ভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা কি হবে বলেন তো? আমাদের ফর্মুলা তো আমরা জানি n-2 গুণ 180 ডিগ্রি, আমরা জানি না এটা? আমরা জানি। তাহলে এটা হচ্ছে যে কোনো বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার জন্য সত্য। তাহলে আমাদের যেটা ষড়ভুজ তাহলে আমরা বের করি, হ্যাঁ যে 6/2 মাল্টিপল 180, 4 মাল্টিপল 180, তাহলে এখানে আসবে 720 ডিগ্রি। কত ডিগ্রি আসবে? 720 ডিগ্রি আসলো। তার মানে এই যে ষড়ভুজে যে 6টা কোণ ভিতরে রয়েছে এই 6টা কোণের যোগফল কত? 720 ডিগ্রি, বুঝলাম? আচ্ছা দেখেন তার মানে 720 ডিগ্রি কি ভিতরে 6টা কোণের যোগফল বা অন্তকোণগুলোর যোগফল। তাহলে যে কোনো একটি অন্তকোণের মান কত বলেন তো? যে কোনো একটি অন্তকোণের ভ্যালু বের করার ফর্মুলা কি হতে পারে? মোট সমষ্টিকে বা মোট মানকে, অন্তকোণগুলোর মোট মানকে যদি আমরা ওটা যত ভুজ তত মান দিয়ে যদি ভাগ করি, যেটা ষড়ভুজের 6 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব প্রত্যেকটি অন্তকোণের মান। প্রত্যেকটি অন্তকোণের মান আমরা পেয়ে যাব, প্রত্যেকটি অন্তকোণের মান আমরা পেয়ে যাব। তাহলে ভাগ করেন তো কত হবে এখানে? 1 2 0। তার মানে আমরা বুঝে গেলাম বা জেনে গেলাম যে ষড়ভুজের প্রত্যেকটি অন্তকোণের মান 120 ডিগ্রি। কত ডিগ্রি বলেন? 120 ডিগ্রি। বিষয়টা বুঝেন একটু, হ্যাঁ তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে কি এটাও 120 ডিগ্রি তাই না? এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এই দাগটা তো একটা সরল রেখা, এই দাগটা একটা সরল রেখা না? তাহলে এটা 120 ডিগ্রি হলে 180 থেকে বাদ থাকে কত আর? 60 ডিগ্রি। তাহলে এই তো একটা বহিঃকোণের মান আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটা যদি আবার 120 ডিগ্রি হয়, এটাও তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। এখান থেকে যদি আরেকটা 20 ডিগ্রি আপনি বের করেন তাহলে তো এটাও তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। এখান থেকে বের করলে এটাও তো 60 ডিগ্রি হবে। সেম ভাবে এখান থেকে বের করলে এটাও তো 60 ডিগ্রি হবে। তার মানে এই যে ষড়ভুজটা আমি আঁকালাম, এই ষড়ভুজের প্রত্যেকটি বহিঃকোণের মান কত ডিগ্রি বলেন তো? 60 ডিগ্রি। তাহলে মোট বহিঃকোণ এখানে আছে কয়টা? যেহেতু 6টা কোণ এখানে বিদ্যমান তাহলে বহিঃকোণ থাকবে 6টা, আর প্রত্যেকটার মান কত? 60 ডিগ্রি। তাহলে 6টার মান কত? 6 গুণ 60, তাহলে 0 6 6 36। এই যে তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে একটি বহুভুজে আপনার বহিঃকোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। যদি আপনি ষড়ভুজ থেকে বোঝার পর আপনার যদি বিশ্বাস না হয় যে না অন্যান্য ভুজেও কি তাই হবে, তাহলে আমরা আরেকটা দেখে নেই। আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি এবার একটা অষ্টভুজ আঁকাই। অষ্টভুজ আঁকায় আসলে দেখার চেষ্টা করি যে আসলে এটা সত্য কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা চিত্রটা দেখতে একটু অন্যরকম হতে পারে, তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, কারণ আমি কোন রকম আঁকানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। এটা একটা অষ্টভুজ। এই অষ্টভুজের কোণ আছে কয়টা? 8টা, 8টা কোণ আছে। তাহলে অষ্টভুজের মোট অন্তকোণগুলোর সমষ্টি কত বের করার ফর্মুলা কি হবে? n-2 মাল্টিপল 180। তাহলে n কত? যেহেতু এটা অষ্টভুজ তাহলে 8 - 2 মাল্টিপল 180 হলো তো। তাহলে এখান থেকে আমরা এখন পাবো কত? 6 মাল্টিপল 180 পাবো। এবং এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি পাবো 0 6 8 48 এর 8 হাতে 4 6 কে 6 আর 4 10 1080 ডিগ্রি পেয়ে যাবো আমরা। তার মানে আমরা বলতে পারি এই যে অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টি 1080 ডিগ্রি, 1080 ডিগ্রি। এখন আমি আপনাকে পরেই জিজ্ঞাসা করলাম কি যে 1080 ডিগ্রি যদি হয় তাহলে প্রতিটি অন্তকোণের মান কত? দেখেন
মোট পরিমাণকে মানে মোট সমষ্টিকে যদি আমরা, এটা যেহেতু অষ্টভুজ, এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে এখানে প্রতিটি অন্তকোণের মান, তাহলে আমি 1080 কে 8 দিয়ে ভাগ করছি, পাবো 135। কত পাবো? আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ মানে কিভাবে আসে বা কিভাবে বের করা যায় এবং এদের কেন প্রত্যেকের সমষ্টি 360 ডিগ্রি। দেখেন, আমরা এখানে একটা বহুভুজ আঁকাই, পঞ্চভুজই আঁকালাম আসলে, হ্যাঁ, ষড়ভুজ আঁকালাম একটা। আচ্ছা, এটা একটা ষড়ভুজ, কারণ এটা 6টা ভুজ আছে, 2 2 4 5 6। এখন আমার লাগবে আসলে এই কোণটা, এটাই তো একটা বহিঃকোণ, তাই না? একটা বহিঃকোণ আমরা একটু বের করে দেখি কেমন। এখন আমাকে একটা কথা বলেন যে একটা সুষম ষড়ভুজ যদি এটা হয়, তাহলে এখানে সুষম ষড়ভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা কি আমরা শিখেছি? তাহলে যেহেতু এটা একটা অষ্টভুজ, তাহলে ষড়ভুজ, তাহলে ষড়ভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা কি হবে বলেন তো? আমাদের ফর্মুলা তো আমরা জানি, n-2 গুণ 180 ডিগ্রি, আমরা জানি না এটা? আমরা জানি। তাহলে এটা হচ্ছে যে কোনো বহুভুজের সকল অন্তকোণের সমষ্টি বের করার জন্য সত্য। তাহলে আমাদের যেটা একটা ষড়ভুজ, তাহলে আমরা বের করি, হ্যাঁ, যে 6/2 মাল্টিপল 180, 4 মাল্টিপল 180, তাহলে এখানে আসবে 720 ডিগ্রি। কত ডিগ্রি আসবে? 720 ডিগ্রি আসলো। তার মানে এই যে ষড়ভুজটা, এই ষড়ভুজের যে 6টা কোণ ভিতরে রয়েছে, এই 6টা কোণের যোগফল কত? 720 ডিগ্রি, বুঝলাম? আচ্ছা দেখেন, তার মানে 720 ডিগ্রি কি ভিতরে 6টা কোণের যোগফল বা অন্তকোণগুলোর যোগফল। তাহলে যে কোনো একটি অন্তকোণের মান কত বলেন তো? যে কোনো একটি অন্তকোণের ভ্যালু বের করার ফর্মুলা কি হতে পারে? মোট সমষ্টিকে বা মোট মানকে, অন্তকোণগুলোর মোট মানকে যদি আমরা ওটা যত ভুজ তত মান দিয়ে যদি ভাগ করি, যেটা ষড়ভুজের 6 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব প্রত্যেকটি অন্তকোণের মান, আমরা পেয়ে যাব। তাহলে ভাগ করেন তো কত হবে এখানে? 1 2 0। তার মানে আমরা বুঝে গেলাম বা জেনে গেলাম যে ষড়ভুজের প্রত্যেকটি অন্তকোণের মান 120 ডিগ্রি। কত ডিগ্রি বলেন? 120 ডিগ্রি। বিষয়টা বুঝেন একটু, হ্যাঁ। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে কি এটাও 120 ডিগ্রি, তাই না? এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এই দাগটা তো একটা সরল রেখা, এই দাগটা একটা সরল রেখা না? তাহলে এটা 120 ডিগ্রি হলে 180 থেকে বাদ থাকে কত আর? 60 ডিগ্রি। তাহলে এই তো একটা বহিঃকোণের মান আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটা যদি আবার 120 ডিগ্রি হয়, এটাও তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। এখান থেকে যদি আরেকটা 20 ডিগ্রি আপনি বের করেন, তাহলে তো এটাও তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। এখান থেকে বের করলে এটাও তো 60 ডিগ্রি হবে। সেম ভাবে এখান থেকে বের করলে এটাও তো 60 ডিগ্রি হবে। তার মানে এই যে ষড়ভুজটা আমি আঁকালাম, এই ষড়ভুজের প্রত্যেকটি বহিঃকোণের মান কত ডিগ্রি বলেন তো? 60 ডিগ্রি। তাহলে মোট বহিঃকোণ এখানে আছে কয়টা? যেহেতু 6টা কোণ এখানে বিদ্যমান, তাহলে বহিঃকোণ থাকবে 6টা, আর প্রত্যেকটার মান কত? 60 ডিগ্রি। তাহলে 6টার মান কত? 6 গুণ 60, তাহলে 0 6 ছক 36। এই যে, তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে একটি বহুভুজের আপনার বহিঃকোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। যদি আপনি ষড়ভুজ থেকে বোঝার পরও আপনার যদি বিশ্বাস না হয় যে না অন্য ভুজেও কি তাই হবে, তাহলে আমরা আরেকটা দেখে নেই। আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি এবার একটা অষ্টভুজ আঁকায় আসলে দেখার চেষ্টা করি যে আসলে এটা সত্য কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, চিত্রটা দেখতে একটু অন্যরকম হতে পারে, তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, কারণ আমি কোন রকম আঁকানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। এটা একটা অষ্টভুজ, তো এই অষ্টভুজের কোণ আছে কয়টা? 8টা কোণ আছে। তাহলে অষ্টভুজের মোট অন্তকোণগুলোর সমষ্টি কত বের করার ফর্মুলা কি হবে? n-2 মাল্টিপল 180। তাহলে n কত? যেহেতু এটা অষ্টভুজ, তাহলে 8 - 2 মাল্টিপল 180 হলো তো। তাহলে এখান থেকে আমরা এখন পাবো কত? 6 মাল্টিপল 180 পাবো। এবং এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি পাবো 0 6 8 48 এর 8 হাতে 4 6 কে 6 আর 4 10, 1080 ডিগ্রি পেয়ে যাব আমরা। তার মানে আমরা বলতে পারি এই যে অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টি 1080 ডিগ্রি, 1080 ডিগ্রি। এখন আমি আপনাকে পরেই জিজ্ঞাসা করলাম কি যে 1080 ডিগ্রি যদি হয়, তাহলে প্রতিটি অন্তকোণের মান কত? দেখেন, মোট পরিমাণকে মানে মোট সমষ্টিকে যদি আমরা, এটা যেহেতু অষ্টভুজ,
এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে এখানে প্রতিটি অন্তকোণের মান, তাহলে আমি 1080 কে 8 দিয়ে ভাগ করছি, পাবো 135। কত পাবো? 135। তাহলে এই যে আমি পেয়ে গেলাম 135 ডিগ্রি পেয়েছি। এটা 135, এটা 135, এটা 135, এটা 135, এটা 135, এটা 135, এটাও 135, এটাও 135। এখন আমার কাছে কি চাচ্ছে? বহিঃকোণ চাচ্ছে না? বহিঃকোণই তো চাচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে একটা বহিঃকোণ, আবার এটা হচ্ছে একটা বহিঃকোণ, এটা হচ্ছে একটা বহিঃকোণ, সেম ভাবে এটা হচ্ছে একটা বহিঃকোণ, এটা একটা বহিঃকোণ, এটা একটা বহিঃকোণ, এটা একটা বহিঃকোণ, এবং এখানে বর্ধিত করলে এটা একটা বহিঃকোণ, এখানে বর্ধিত করলে এটা একটা বহিঃকোণ। এখন একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে এই রেখাগুলো সর্বদা একটা সরল রেখা। তাহলে এটা যদি 135 ডিগ্রি হয়, তাহলে এটাকে একটা সরল রেখা যদি, তাহলে মোট কত? 180 ডিগ্রি। তাহলে এই বহিঃকোণটা আসলে কত? এই বহিঃকোণটা আসলে কত? অবশ্যই এই বহিঃকোণটা হবে 45 ডিগ্রি, তাই না? এই বহিঃকোণটা কত হবে? 45 ডিগ্রি হবে না? কারণ 35 আছে, আপনার ধরতে হবে 180 পর্যন্ত যাইতে হবে, তাহলে 5 আর 40, 45 ডিগ্রি। তাহলে এটা 135, এটাও তো 45 ডিগ্রি হবে। সবাই কিন্তু সবাই কিন্তু 45 ডিগ্রি হবে। তার মানে একটি অষ্টভুজের বহিঃকোণগুলো, প্রত্যেকটি বহিঃকোণের মান কত? 45 ডিগ্রি। এখন মোট বহিঃকোণ কটা? 8টা। তাহলে 45 এর সাথে আপনি 8 গুণ করবেন, তাহলে আপনি মোট বহিঃকোণগুলোর সমষ্টি পেয়ে যাবেন। তাহলে 5 8 40, 40 এর 0, হাতে 4, 4 8 32 আর 4 36। এই যে সর্বদাই যে কোনো ভুজ বিশিষ্ট বা যে কোনো বহুভুজের আমাদের বহিঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবং প্রতিটি বহিঃকোণের মান কিভাবে হবে? আমরা এভাবে বের করতে পারি। মোট অন্তকোণগুলোর সমষ্টি বের করব, বের করার পরে সেটাকে আমরা প্রতিটি অন্তকোণের মান বের করলাম। তারপরে 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব ওই বহুভুজের একটি বহিঃকোণ। এটা হতে পারে একটু লেন্দি ওয়ে বা লেন্দি প্রসেস। আপনারা যদি মনে রেখে দেন যে কোনো বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, আমি তো বললামই। তাহলে বহিঃকোণগুলোর সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, এটা তো সকল বহুভুজের জন্য সত্য। তাহলে তাহলে আমি যদি বলি ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? তাহলে ষড়ভুজের প্রতিটি সকল বহিঃকোণের যোগফল তো 360 ডিগ্রি। এটাকে 6 দিয়ে ভাগ করব। এটাকে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব, তাহলে আমি পাবো কত? 60 ডিগ্রি। তাহলে এই যে ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি। আমি বললাম কি পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? তাহলে কি হবে? পঞ্চভুজের সকল বহিঃকোণগুলোর যোগফল কত? 360 ডিগ্রি। ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 5 7 35, 2 72 ডিগ্রি। আপনি পাবেন কত? তার মানে পঞ্চভুজের আবার প্রতিটি বহিঃকোণের মান 72 ডিগ্রি। আমরা কি বিষয়টা বুঝছি? এই সেম ভাবে যে কোনো বহুভুজের জন্য আমরা প্রত্যেকটি বহিঃকোণের মান কত এটা আমরা বের করতে পারি। তার মানে আশা করি আপনাদের কাছে বিষয়টা আমি উপস্থাপন করতে পারলাম যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান আমরা দুইটি উপায়ে বের করতে পারি। দুইটি উপায় আপনার কাছে সহজ কঠিন লাগতে পারে, নিজেদের মতো করে বাসায় একটু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর টপিক এবং 3 নম্বর টপিক শেষ করলাম। সুষম বহুভুজের ক্ষেত্রফল। দেখেন, সুষম বহুভুজের সাধারণ ক্ষেত্রফলের একটা ফর্মুলা আমাদের কাছে আছে। সাধারণ ক্ষেত্রফল, এটা যদি আমাদের একটা বহুভুজ হয়, ধরলাম এটা একটা ষড়ভুজ, এই যে এটা একটা ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ, এটা কি সাধারণ ক্ষেত্রফল আমাদের লাগবে। তো সুষম ষড়ভুজ কিন্তু অবশ্যই হইতে হবে, মানে সুষম বহুভুজ হইতে হবে, তাহলে আমরা সাধারণ ক্ষেত্রফলের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারবো। সেটা ফর্মুলাটা কি? na² / 4 cot 180/n। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, মানে সাধারণ ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখন এই এর পরিচয়টা আসলে কি? এর পরিচয় হচ্ছে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য। এটাকে এ বলি, 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 এটাকে এ বলি। সেম ভাবে আপনি একটা অষ্টভুজ আঁকান। এটা একটা অষ্টভুজ, এই যে এটা একটা অষ্টভুজ, এখানে 8টা বাহু আছে, তাই তো? এখন এটাকে আবার সুষম অষ্টভুজ হতে হবে যদি আপনি সাধারণ ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা ইউজ করতে চান। তাহলে এটাকে এ হতে হবে, এটাকে এ হতে হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ, এটাও এ, এটাও এ। যদি প্রত্যেক বাহুগুলো এ হয়, তাহলেই আপনি এই সাধারণ ক্ষেত্রফলের ফর্মুলাটা ইউজ করতে পারবেন। মনে করেন বলে দিল যে সুষম বহুভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার। তাহলে এটা 2 হওয়া মানে সবাই 2 হওয়া।
সুষম বহুভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তার মানে এটা 4 হওয়া মানে সবাই 4 মিটার, তার মানে এটা 4 হওয়া মানে এটাও 4 হওয়া, এটাও 4 হওয়া, এটাও 4 হওয়া, এটাও 4 হওয়া এবং এটাও 4 হওয়া। এটা 2 হওয়া মানে কিন্তু সবাই 2 হওয়া। বিষয়টা বুঝছি তো? মানে এ হচ্ছে কি, মানে সমান, মানে সবাইকে সেম হতে হবে। এটা 2 হওয়া, এটা 2 হওয়া, এটা 2 হওয়া, এটা 2, এটা 2, এটা 2, এটা 2। তাহলে এটা যদি হয়, মানে যদি একটা সুষম বহুভুজ হয়, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। আশা করি বোঝা গেল। এবার দেখেন, তাহলে যদি আমি জিজ্ঞাসা করি এই বহুভুজটির ক্ষেত্রফল কত, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এটার জন্য ক্ষেত্রফল কি হবে বলেন তো? এন এ স্কোয়ার, রাইট? তাহলে এরিয়া অফ আপনার হচ্ছে এরিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে? এন এ স্কোয়ার, রাইট? এন মানে কি? এটা যদি অষ্টভুজ হয় তাহলে আমার এন এর ভ্যালু হচ্ছে 8। আবার এটা যদি ষড়ভুজ হয় তাহলে আমার এন এর ভ্যালু হচ্ছে 6। যদি সপ্তভুজ হয় তাহলে এন এর ভ্যালু 7। যদি পঞ্চভুজ হয় তাহলে এন এর ভ্যালু 5। তাহলে ফর্মুলা অনুযায়ী এন এর ভ্যালু যদি আমি এটার জন্য বের করি, তাহলে আমার এন এর ভ্যালু কি 8 মাল্টিপল এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 2 স্কোয়ার না? কারণ আমার এ মানে হচ্ছে বাহুগুলো, কিন্তু কেমন, ডিভাইড কি 4 মাল্টিপল কট, মাল্টিপল কট 180 ডিভাইড এন মানে কত? যতগুলো ভুজ, মানে যে কয়টা ভুজের বললো 8। এই যে হলো তো। এইবার এখানে ক্যালকুলেট করলে 4 দিয়ে 8 কাটলে পাবো 2, 2 স্কোয়ার করলে পাবো কত? 4। তাহলে এখানে 2 পাচ্ছি আর এখানে 4 পাচ্ছি, ফাইনালি আমি পাবো 8। আর এখানে পাবো কি? কট 180 ডিভাইড 8, 180 ডিগ্রি ডিভাইড 8। দেখেন, এটা ক্যালকুলেট করার একটা নিয়ম আপনাদের আমি বলে দিই। ক্যালকুলেটরটা হাতে নেবেন, ক্যালকুলেটর দেখবেন আপনার কিন্তু tan এর কোনো ভ্যালু নাই। ক্যালকুলেটর কি tan এর কোনো ভ্যালু আছে বলেন তো? ক্যালকুলেটর কিন্তু tan এর কোনো ভ্যালু নাই, কিন্তু ক্যালকুলেটর আরেকটা জিনিস আছে, ক্যালকুলেটরে কটের কোনো ভ্যালু নাই, সরি, ক্যালকুলেটরে কিন্তু কটের কোনো ভ্যালু নাই, কিন্তু ক্যালকুলেটরে দেখেন tan এর ভ্যালু আছে। আপনি জানেন কি tan থিটা ইকুয়াল কি 1 বাই cot থিটা না? তাহলে cot থিটা ইকুয়াল কি 1 বাই tan থিটা। তার মানে দেখেন, আপনার যদি এখানে 180 ডিভাইড 8 করেন কত হবে বলেন? 180 ডিভাইড 8 যদি করেন আসবে 22.5। কত আসবে? এখানে আসবে তার মানে 8 cot 22.5। এখন আপনি তো ঝামেলায় পড়ে গেলেন যে cot 22.5 এর আবার আমি কিভাবে বের করবো ক্যালকুলেটরের মাধ্যমে। দেখেন, আপনি জানেন যে cot 22.5 মানে হচ্ছে 1 ডিভাইড tan 22.5, তাই না? কারণ এই যে cot থিটা মানে তো tan থিটা, আর cot 22.5 মানে হচ্ছে tan 22.5, 1 ডিভাইড tan 22.5। তাহলে 8 cot 22.5, তার মানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি tan 22.5 ডিগ্রি ভ্যালু আপনার ক্যালকুলেটরে বের করবেন। এই যে tan 22.5 ডিগ্রি ভ্যালু ক্যালকুলেটরে বের করলাম। প্রথমে বের করার পরে অন ডিভাইড আনসার করব। অন ডিভাইড আনসার করলে আমি একটা ভ্যালু পাবো, ভাইয়া। এটাই হচ্ছে cot 22.5 ডিগ্রি ভ্যালু। তার মানে আবারও বলছি, cot মানে cot যত ডিগ্রি ভ্যালু আপনার লাগুক না কেন, আপনি সেটা সেই ডিগ্রিটা tan এর ভ্যালু বের করবেন, করে সেটাকে অন দিয়ে উল্টে দিবেন, তাহলে আপনি cot তার ভ্যালু পেয়ে যাবেন। তাহলে আমি কি পেলাম? আমি প্রথমে tan এর ভ্যালু বের করেছি, সেটাকে অন দিয়ে উল্টে দিলাম, তাহলে আমি cot 22.5 এর ভ্যালু পেলাম। এবং এটার সাথে এবার মাল্টিপল করব 8, তাহলে আমি পাবো 19.31। সেটা হচ্ছে ইউনিট স্কোয়ার হতে পারে, ইউনিট স্কোয়ার মানে কি, যদি এটা সেন্টিমিটারে বলতো তাহলে আমরা সেন্টিমিটার স্কোয়ার হতো, যদি এটা মিটার বলতো মিটার স্কোয়ার হতো। বিষয়টা হচ্ছে এমন। তাহলে দেখেন, সেম ভাবে এটা থেকেও কিন্তু আপনারা আশা করি করতে পারবেন বা বুঝছেন বিষয়টা আমি যেটা বলতে চাইছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম যে স্বাভাবিক বা বেসিক যে ফর্মুলাটা আছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটা কিভাবে হবে বা কি হবে সেটা আমরা কিন্তু বুঝে ফেললাম, কেমন?